থাকে, তার স্কোপ কি। তো এখানে যে এইটা অন্যান্য কোর্সের মতোই, বাট এখানে বিশেষত্ব যেটা আছে, এনভায়রনমেন্টাল জিওলজি কিছু বেসিক কনসেপ্ট আছে। তো এই বেসিক কনসেপ্ট গুলো আমরা এখানে জানবো। তো বেসিক কনসেপ্ট গুলো এনভায়রনমেন্টাল জিওলজির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। তো এরকম আমাদের এখানে যে বেসিক কনসেপ্ট গুলো আছে তার মধ্যে আমাদের খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে কয়েকটা কনসেপ্ট বলতে 5টা কনসেপ্ট আছে যেটা খুবই ইম্পর্টেন্ট। সেটাকে আমরা বলি বেসিক অর ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ এনভায়রনমেন্টাল জিওলজি। তো এই 5টা কনসেপ্ট কি কি এটা আমরা পড়বো, এটা বইয়ে আমরা রেফারেন্স কোথায় কোন বই থেকে পড়বো সেটা আমি দেখিয়ে দেবো, কিন্তু বলে দেবো না, আমি দেখিয়ে দেবো। তো সেটা হচ্ছে কি যে হিউম্যান পপুলেশন গ্রোথ, যে মানুষের যে পপুলেশনটা বাড়ছে, এই হিউম্যান পপুলেশন গ্রোথ। তারপরে হচ্ছে কি সাস্টেইনেবিলিটি, মানে যে কোনো কিছুকে তুমি ধরো সাস্টেইনেবিলিটি সম্পর্কে জানো, মানে তুমি একটা রিসোর্স ব্যবহার করছো সেটা যেন শেষ না করে ফেলো, সেটাকে যেন ধরো যে রিসোর্সটা তুমি খুব বেশি যদি খাও, ধরো তোমার 1 কেজি চালের ভাত আছে, তাই না, তুমি যদি একবারে সব খেয়ে নাও বেশি করে, তাহলে তো তুমি মানে বেশি খেয়ে ফেলো, তাহলে তোমার সেটাকে যদি তুমি একটু কম কম করে খাও, তাহলে 3 বেলায় তুমি 1 কেজি চালকে খেতে পারো। এই যে তুমি 1 কেজি চালকে 3 বেলা খাচ্ছ, মানে বারবার ইউজ করছো, তো এইটাকে বলা হচ্ছে সাস্টেনেবিলিটি। তারপরে হচ্ছে কি আর্থ এজ এ সিস্টেম, মানে আর্থ, তোমরা এটা খুব ভালোভাবে জানার কথা যে জি আর্থ স্যার। এজ এ সিস্টেম কিভাবে সিস্টেম হিসেবে কাজ করে সে, এটা নিয়ে। তারপরে হ্যাজার্ডাস আর্থ প্রসেসেস, কি কি হ্যাজার্ডাস আর্থের প্রসেস গুলো আছে। তো আমরা আর্থের প্রসেস সম্পর্কে জানি, একটা আছে এন্ডোজেনেটিক এবং এক্সোজেনেটিক, একটা ইন্টারনাল প্রসেস, একটা এক্সটার্নাল প্রসেস। তো আমরা দুইটা Yes, sir. প্রসেস সম্পর্কে জানি। আমরা ফিজিক্যাল জিওলজিতে আমরা চেষ্টা করেছিলাম একটু ভালোভাবে জানার, জি স্যার। পরবর্তীতে আমরা ধরো ইস্যু করেছি যে তোমার আমাদের তো ইংরেজিতে মধ্যে কিছুটা আমরা এখানে পড়েছি, কিছুটা একটু আর কি টাচ পেয়েছিলাম ওখানে, যে মেন্টাল কন্ডিশনের রোল করেছিলাম যখন। তো স্যার ফার্স্ট ইয়ারে জিওমরফোলজিতেও ছিল। তোমাদের জিওমরফোলজিতে ছিল, জিওমরফোলজিতে আমি জাস্ট আমার প্রস্তুতি বললাম আর কি। জি যাই স্যার। হোক, জিওমরফোলজিতে ছিল, তারপরে ধরো তোমাদের স্ট্রাকচারাল জিওলজিতে ছিল। তো এরপরে হচ্ছে কি যে সায়েন্টিফিক নলেজ এন্ড ভ্যালুস, এবং সর্বোপরি আমাদের এই যে সায়েন্টিফিক নলেজ এবং ভ্যালু, যে মানে নলেজ মানে জ্ঞান এবং ভ্যালু যে মূল্যবোধ, আমরা শুধু জানলেই হবে না, তার যদি প্রপার অ্যাপ্লিকেশন না থাকে, তুমি যদি সেটাকে এমপ্লয় না করো কোনো কিছুতে, তাহলে কিন্তু সেই জ্ঞানের তোমার কোনো মূল্য থাকবে না। তো এই সমস্ত বিষয় আছে, এই বিষয়গুলো হচ্ছে তোমার ফান্ডামেন্টাল কনসেপ্ট ফান্ডামেন্টাল জিওলজির ক্ষেত্রে। তো আমরা এনভায়রনমেন্টাল জিওলজি তোমাদের একটা চ্যাপ্টার আমি বলবো নেক্সট ক্লাসের আগে, এটা ফুল রিডিং তোমরা করবে, মানে চ্যাপ্টারটা ফুল, মানে ফুল বলতে পুরোটা পড়া লাগবে না, কিছু কেস স্টাডি আছে, আর কনসেপ্ট গুলোকে একটু সুন্দরভাবে রিডিং করবা, তুমি কিছু ডায়াগ্রাম আছে দেখবা, রিডিং করবে, জাস্ট রিডিং দেখে যাবা, নিজেকে একটু দেখে নিলে যে কি কি আছে, এর মধ্যে তুমি কি কি জানো, বা ওখানে কোনো ইন্টারেস্টিং কিছু পাও কিনা। তো এখন তাহলে আমরা যদি এরকম বলি যে আমরা একটু ইন্ট্রোডাকশন সম্পর্কে যে জানি, যে তাহলে যে জিওলজি আর এনভায়রনমেন্টাল জিওলজি, এই দুইটার মধ্যে আসলে পার্থক্য কি? জিওলজি হচ্ছে কি একটা বেসিক সায়েন্স, যে জি স্যার। সায়েন্সটা জি স্যার। সেই সায়েন্সটা কি করে, আর্টের প্রসেস গুলো নিয়ে আলোচনা করে, সেই প্রসেস গুলোর সাথে কি কি রিলেটেড, রিলেটেড টু, এনভায়রনমেন্ট। হ্যাঁ, রিলেটেড টু কম্পোজিশন, স্ট্রাকচার, হিস্ট্রি এন্ড ইটস লাইফ, এই সমস্ত কিছু, মানে আমাদের 4টা যে মেজর স্ফিয়ার আছে, এই মেজর স্ফিয়ারে যা কিছু আছে তার সমস্ত ইন্টারেকশন নিয়ে জিওলজি আলোচনা করে। আর
এটা হচ্ছে কি জিওলজি হচ্ছে একটা ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স, তাই না? তো এখানে জি কি স্যার। কি আছে? কেমিস্ট্রি আছে, ফিজিক্স আছে। কেমিস্ট্রি কেন? যে কম্পোজিশন অফ আর্থ ম্যাটেরিয়াল, এটা কেমিস্ট্রি। জি তারপরে ফিজিক্স এর বিভিন্ন ন্যাচারাল লস গুলো আছে। তারপরে বায়োলজি, তার মানে আমাদের যে সমস্ত মানে আন্ডারস্ট্যান্ডিং দ্য লাইফ ফর্মস, মানে আমরা যদি বায়োস্ফিয়ার। মানে আমরা লাইফ ফর্মস গুলো সম্পর্কে যে জানি, আর যে বোঝা আমাদের যে জ্ঞান, সেটা হচ্ছে সেই টোটালটা সার্কেল করে হচ্ছে আমাদের জিওলজি। সেই জন্য এটা একটা ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স। আর এনভায়রনমেন্টাল জিওলজিটা কি? এটা একটা অ্যাপ্লাইড জিওলজি। জিওলজির ইয়েস। ফার্স্ট এনভায়রনমেন্টাল জিওলজি। তো আমরা যদি এটাকে আরো সুন্দরভাবে বলি যে আমরা জিওলজিক্যাল ইনফরমেশন গুলো যখন ব্যবহার করি, ব্যবহার করে আমরা সব ল্যান্ড ইউজ এটা কোনো উপায় আমাদের প্রক্রিয়ারে ধরো রিমোট সেন্সিং এর জিএস আমাদের এই জিনিসগুলো ল্যান্ড ইউজ বিষয়টা হচ্ছে খুব স্যার, সহজ। জিওলজিক্যাল ইনফরমেশন ব্যবহার করে স্যার আমি পরে বুঝতে পারিনি আর স্যার। আমিও স্যার বুঝতে পারিনি। একটু নেটে সমস্যা হয়েছিল মনে হয় স্যার। কত একটু কেটে শেষ গেছে। করিনি এখনো, আমি শেষ করিনি, স্টিল অন দ্যাট টপিক। তো মানে স্যার কথা কেটে যায় স্যার মাঝে মাঝে, মানে আসেই না আর স্যার। বুঝতে পেরেছি, আমি বলছি যে আমি ওই টপিকের কথা বলছি, আমি এখনো শেষ করিনি। জি স্যার। বুঝতে পারবো, একটু নেটের সমস্যা আছে, তো একটু একটু কনসিডার করতেই হবে। জি স্যার। জি স্যার। স্যার আমি স্যার ল্যাপটপে সে কখন থেকে কানেক্ট দিয়ে রাখছি স্যার, এখনো কানেক্ট হয়নি স্যার আমারটা। একটু কথা বলছো, তুমি তো কানেক্ট হচ্ছে না, হয়েছে তো? স্যার এটা ফোন দিয়ে কানেক্ট করছি স্যার, আমি আরেকটা দিছিলাম স্যার, ওইটা এখনো কানেক্ট হয়নি স্যার, আধা ঘন্টা তো কি শুধু ঘুরতেছেই। নেটের সমস্যা ওখানে। নেটের সমস্যা। তুমি কই? হোয়াটএভার, তুমি একটা দিকে কানেক্ট করো। রুমে এসে আমার আমি দরকার। ওই যে তোমার হাত স্যার আপনার কথাটা একটু ক্লাস করতেছি তো। আস্তে আস্তে আসছে। আসবা রুমে, এই রুমে আসবা। নেটের কারণে আসছে, এগুলো যে ইন্টারনেটের সমস্যা আছে তো। আচ্ছা বলো, আমাদের আছে। জি স্যার, আপনার কথাগুলো অনেক গ্যাপ গ্যাপ পরে আসে, মানে অনেকক্ষণ পরে পরে আসে। আমার এখানে বুঝছো? ওটা পরে দিবা। হ্যাঁ, এখন ঠিক আছে স্যার। স্যার ছাড়া বাকিরা যদি ক্যামেরা অফ করে ভিডিও অফ করলে কিন্তু নেট ভালো পাওয়া যাবে। হ্যাঁ লিটন, সেটাই সেটাই। হ্যাঁ হ্যাঁ দেখলে এই জন্য আমার ক্যামেরা অফ আছে, তোমরা বলে ক্যামেরা অফ করে রাখো। আমাদের প্রত্যেকেরই ভালো। জি জি স্যার, জি স্যার, তাহলে লোডটা কম পড়বে স্যার। আচ্ছা আমি বলি, শোনো। এনভায়রনমেন্টাল জিওলজি যেটা হচ্ছে, এটা তো শুনেছো যে এটা একটা অ্যাপ্লাইড জিওলজি। তো অ্যাপ্লাইড জিওলজি কেন এটা অ্যাপ্লাইড জিওলজি? এই জন্য অ্যাপ্লাইড জিওলজি, তাকেই অ্যাপ্লাইড জিওলজি বলবে বা অ্যাপ্লাইড সায়েন্স বলে, যে তুমি বেসিক সায়েন্সের ইনফরমেশন গুলোকে ইউজ করে যখন একটা স্পেসিফিক কোনো কিছুকে ডিফাইন করো, তখন সেটাকে সেই পার্টিকুলার সায়েন্সটাকে বলা হয় অ্যাপ্লাইড সায়েন্স। তো আমরা জিওলজিক্যাল ইনফরমেশন গুলোকে ইউজ করে যখন বিভিন্ন সমস্যার সমাধান করে থাকি, যেটা এনভায়রনমেন্ট রিলেটেড, যেরকম কি ল্যান্ড ইউজ। ল্যান্ড ইউজ বলতে বোঝায় তোমার যে ল্যান্ড আছে, এই ল্যান্ডস্কেপের যে ল্যান্ড গুলো আছে, এই ল্যান্ড গুলোর যে ব্যবহার করা হয়। যেরকম কোথাও কোথাও বেয়ার ল্যান্ড আছে, কোথাও আছে কি কোথাও ধরো পেডি ফিল্ড আছে, কোথাও সেটেলমেন্ট এরিয়া আছে বা বিল্ড আপ এরিয়া আছে, কোথাও রিভার আছে, কোথাও ধরো আদার ওয়াটার বডি যেমন পন্ড আছে। এই যে বিভিন্ন ধরনের ইউজ আমরা করি ল্যান্ডের, এটা হচ্ছে ল্যান্ড ইউজ। এইটার মধ্যে যদি কোনো কনফ্লিক্ট থাকে, তখন এই কনফ্লিক্টটাকে যদি মিনিমাইজ করা হয় বা সলভ করা হয়, তখন সেটাকে আমরা বলি যে তখন সেই ইনফরমেশন আমরা জিওলজিক ইনফরমেশন ব্যবহার করে এই কনফ্লিক্ট গুলোকে আমরা সলভ করতে পারি। এরপর হচ্ছে কি এনভায়রনমেন্টাল, টু মিনিমাইজ এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। ধরো এনভায়রনমেন্টের কোনো সমস্যা আছে, যেমন ধরো এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ধরো গ্লোবাল ওয়ার্মিং, তাই না? আর এটা যদি আরেকটু আমরা পিছন দিকে যাই, তাহলে এটা আরেকটা বিষয় হচ্ছে কি যে অ্যাটমসফিয়ারে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, অন্যান্য যে গ্যাসিয়াস এলিমেন্ট যেগুলো আছে সেগুলো বেড়ে যাচ্ছে। তো এই যে বেড়ে যাওয়ার কারণে আমাদের এনভায়রনমেন্টের যে ডিগ্রেড হচ্ছে, মানে ডিগ্রেড মানে হচ্ছে খারাপ হওয়া আর কি। আমাদের মিউট করতে হবে, কেউ তো
আনমিউট করে দিতো। এই ওয়ালিউল আনমিউট করে দিলাম তোমাকে, বুঝছো? এই মিউট করে দিলাম, তুমি আনমিউট করো না এখন। শব্দ হচ্ছে। Okay. তো তারপরে হচ্ছে ম্যাক্সিমাইজ করা, ধরো আমাদের ন্যাচারাল এবং মডিফাইড যে এনভায়রনমেন্ট আছে, আমরা তো সবসময় হিউম্যান সোসাইটি বা ধরো হিউম্যান বিং বা আমাদের যে সোসাইটি আছে সবসময় কিন্তু এনভায়রনমেন্টের সাথে ইন্টারঅ্যাক্ট করে, ন্যাচারাল এনভায়রনমেন্টের সাথে, তাই না? এই যে এনভায়রনমেন্টের সাথে যে ইন্টারঅ্যাকশনটা হয়, ইন্টারঅ্যাকশনের ফলে যাতে আমাদের কোনো খারাপ রেজাল্ট আমরা না নিয়ে আসি, সেই যে বেনিফিশিয়াল যে রেজাল্ট আছে এই রেজাল্টটা আনার জন্য। আচ্ছা, তো এটাই হচ্ছে তোমার এনভায়রনমেন্টাল জিওলজি। তো আরো অনেকগুলো প্রবলেম আমরা আরো সুন্দরভাবে ডিফাইন করতে পারি। তো এটা আমরা যখন পড়বো, আমাদের লেকচার যখন শুরু হবে তখন থেকে আমরা এটা দেখবো। Just একটু ইন্ট্রোডাকশন যেটা কথা বললাম, তোমরা পড়লে তোমরা আরো ভালো বলতে পারবা। তারপর হচ্ছে কি যে আর্ট প্রসেস গুলা এবং তাদের ক্যারেক্টারিস্টিক্স। আর্ট প্রসেস কে আমরা দুটা ভাগে ভাগ করতে পারি। যে যেটা আর্টের ভিতরে হয় সেটাকে আমরা কি বলি Endogenetic. প্রসেস বা ইন্টারনাল প্রসেস। এর বাইরে সেটা বলি Exogenetic. আচ্ছা, তো এখন তোমাদের কি একটু রিভিউ দিব নাকি? তোমরা তোমাদের মাথা ঠিকমতো কাজ করছে কিনা তোমাদেরকে এটা জিজ্ঞাসা করবো নাকি? সহজ জিজ্ঞাসা করবো কিছু? আপনাদের ইচ্ছা। করেন স্যার। জি স্যার করেন। কি চাকরি করবো? সমস্যা নাই স্যার, জিজ্ঞাসা করতে আমি পৃথিবীতে অনেকে আছে, আমি তো মানুষ জিজ্ঞেস করে দেখি এরা আছে নাই। আচ্ছা, যদি কোনো আওয়াজ টাওয়াজ নেই দেখি সৌরভ কুন্ডু, তুমি কি জেগে আছো? জি স্যার, আছি স্যার। তো কথা সৌরভ, তুমি কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। বাইরে নাকি? এত- না স্যার, আমি বাসায় পাশে টিভি চলতেছে তো, এই জন্য সাউন্ডটা বন্ধ করে রাখছি। আচ্ছা, তুমি তার সময় পাশে টিভি চলে হবে, একটু একটু ভালো জায়গায় থাকতে হবে যাতে শোনা যায়, তাহলে ক্লাস তো লাভ কি বলো? আচ্ছা, তুমি দেখি তোমার মনে আছে এই যে এন্ডোজেনেটিক এবং এক্সোজেনেটিক প্রসেস গুলোর কথা বলা হলো না? জি স্যার। বলো তো এক্সোজেনেটিক প্রসেস, হ্যাঁ, উদাহরণ দাও তো। এবং এটা জাস্ট প্রসেসের উদাহরণ শুধু দিলে হবে না, এটার একটা রেজাল্ট, মানে ল্যান্ডফর্ম, কি ধরনের ল্যান্ডফর্ম তৈরি হয় ওই প্রসেসটা করে একটু আমাদেরকে বলো তো দেখি তোমার কেমন মনে আছে। স্যার, পৃথিবীর অভ্যন্তরে সব মানে পরিবর্তনগুলো হইতেছে, এটা আর অভ্যন্তরে যে পরিবর্তন হচ্ছে সেটাকে কোন প্রসেস বলে? এন্ডোজেনেটিক বলে না এক্সোজেনেটিক বলে? এন্ডোজেনেটিক। এক্সোজেনেটিক, এক্সো এক্সো বা এক্সো যাই বলো, এক্সোজেনেটিক বা এক্সোজেনেটিক। তো একটা উদাহরণ দাও, জাস্ট একটা প্রসেসের উদাহরণ দাও এবং সেই প্রসেসের ফলে কি ধরনের ল্যান্ডফর্ম তৈরি হতে পারে তার একটা উদাহরণ দাও। কেমন মনে আছে? ল্যান্ডস্লাইডের ফলে ডিপোজিশন ল্যান্ডফর্ম তৈরি হতে পারে। প্রসেস তো কি বলবো? স্যার, তুমি বলতে পারবে না, আমি জিজ্ঞেস করবো। আচ্ছা ঠিক আছে, তোমার টাইম শেষ। সরি স্যার। ঠিক আছে, নো প্রবলেম, তোমার টাইম শেষ। শাওন বলো তো, শাওন হোসেন। মনে আছে কেমন?
স্যার এক্সোজেনাস প্রসেস হচ্ছে স্যার ইরেকশন, ট্রান্সপোর্টেশন আর সেডিমেন্টেশন। ভেরি গুড। হ্যাঁ, ল্যান্ডফর্ম বলতে একটা ল্যান্ডফর্ম যেটা তৈরি হয়। ন্যাচারালি স্যার হ্যাঁ স্যার ওকে, আর ন্যাচারালি বিচার ইরোশন কাটা ব্যাংক পয়েন্ট বার হ্যাঁ স্যার পয়েন্ট বার কাটা ব্যাংক ইরোশনাল আর ডিপোজিশনাল যত ল্যান্ডফর্ম আছে সবই। ওলি মিউট কর আর নিচে তুললো আমি তো যাকে জিজ্ঞেস করতেছি সে বল এই মাঝখানের কথা হচ্ছে তার। এই যে ওয়ালিউল তুমি বলছো না, আগে বলে মেয়েটা কি ছিল? হ্যাঁ, যাকে জিজ্ঞেস করো তাকে সে বল। তোমাদের জন্য আছে, তোমরা মনে করা কোনো কিছু নাই, তোমাদের তো জিজ্ঞেস করো। তোমরা আমাদের বলবা, আমাদের স্মরণ করে দিবা, মনে নেই এমন কিছু না, মনে না থাকতে পারে, স্মরণ করিয়ে দেওয়া। আচ্ছা, খুব ভালো। ইন্ডোজেনেটিক প্রসেস, এক্সোজেনেটিক প্রসেস গেল, তাহলে তো আমাদের মনে আছে, তাই না? তো ফ্লাড হচ্ছে কি ধরনের প্রসেস? ওয়ালিউল ইসলাম বলো, এটা কি ধরনের? স্যার এটা স্যার এক্সোজেনেটিক প্রসেস, কারণ এটা পৃথিবীর বাহ্যিকে ঘটে ফ্লাড, আর এই প্রসেসে অনেক ধরনের ল্যান্ডফর্ম হয়। ফ্লাড প্লেন শুধু ফ্লাডের মাধ্যমে ফ্লাড প্লেন হয়। স্যার আরো আছে, যেমন স্যার এটা স্যার ফ্লাডের কারণে সেডিমেন্টেশন প্রক্রিয়ায় যে প্লেনটা তৈরি হয়, সমতল ভূমিটা ওইটার ফ্লাড প্লেন বলা হয়। আর স্যার ফ্লাডের কারণে যেমন ন্যাচারাল লিভিটাও এই ডিপোজিশনের কারণেই হয় স্যার। যদি ফ্লাড না হতো তাহলে তোমার ফ্লাড প্লেন আর ন্যাচারাল লিভি কোনোটাই হতো না, সেটা তো? জি স্যার এগুলো এক্সোজেনেটিক। ঠিক আছে, তোমার কথা নিলাম, এবার তুমি মিউট করো। জি স্যার। আচ্ছা, তোমরা কি তাই মনে করো যে যদি ফ্লাড না হতো তাহলে কি এই ন্যাচারাল লিভি আর ফ্লাড প্লেন তৈরি হতো না? স্যার এটি আমি বলবো। তুমি বলবা না, তুমি চুপ করে থাকো, তুমি মিউট করে থাকো, মিউট হয়ে থাকো, বাকিরা বলবে। স্যার ন্যাচারাল লিভিটা হচ্ছে ফ্লাডের কারণেই হয় সাধারণত, যে উপরে যেটা সাধারণত নদীর পাড়টা উঁচু থাকে, ফ্লাড হয় যখন তখন হচ্ছে সেডিমেন্টেশন হয়, মানে পলি জমা করে গ্রেনগুলো, যেটা এই কারণে হচ্ছে ন্যাচারাল লিভিটা হয় স্যার। আর হচ্ছে ফ্লাড প্লেনটা স্যার, এটা ফ্লাড প্লেনটা তো স্যার মানে ফ্লাডের কারণে হয় নাকি স্যার এটা আমি বলতে পারবো না ঠিক শিওর, কারণ হচ্ছে এটা ফ্লাড প্লেনটা কোর্সের কারণে, নদীর কারণে হয়। ফ্লাড হইতে হবে এমন কোনো কথা নেই। নদীর কোর্সটা বিভিন্ন দিকে আঁকা বাঁকা হয়ে মানে চেঞ্জ করে সব সময়, এরপরে ফ্লাড প্লেন হয়। জি স্যার। ইধারে মাইগ্রেশন হলেও তো এবারে আমরা দুইটা আনসার বিচার করব। যেখানে যদি ফ্লাড না হয় সেখানে কি ন্যাচারাল লিভি হবে না? আর তথাকথিত ফ্লাড মানে হাই ওয়াটার, তাই না? রিভারে যদি হাই ওয়াটার যদি না হয় তাহলে কি ন্যাচারাল লিভি হবে না? স্যার হতে পারে মেবি, কারণ স্যার এমনি যে স্যার আমাদের রেইনফল হয়, রেইনফলের কারণে বা যদি ট্রান্সপোর্টেশন হয় সেডিমেন্টের, সেখানে যদি স্যার ফর্ম করতে পারে মনে হয় স্যার। ন্যাচারাল লিভি হতে হলে পানিটা স্যার ব্যাংক পর্যন্ত অন্তত উঠতে হবে। ফ্লাড প্রচুর পরিমাণে যে ফ্লাড হইতে হবে, এলাকায় ঢুকতে হবে পানি, এরকম না। তবে নদীর যে ব্যাংক আছে সেটা স্পিল করতে হবে, মানে উপচে বাইরে পড়তে হবে স্যার, তাহলে স্যার উপচে পড়লে সেটাই তো ফ্লাড, উপচে পড়লে তো সেটাই ফ্লাড হয়। উচ্চ বললে সেটাকে ফ্লাড বলে। ফ্লাড স্যার ন্যাচারাল লিভি কোনোভাবে পসিবল না, কারণ এটা একটু উঁচুতে থাকে। ওই হ্যাজার্ডসের যে ফ্লাডটা ওইটা যে হওয়া লাগবে এরকম না, মানে একেবারে সমস্ত এলাকা ডুবে গেল ওরকম ফ্লাডের, হ্যাজার্ডসের ফ্লাডের প্রয়োজন নাই ন্যাচারাল লিভি হওয়ার জন্য। তাও তো ফ্লাড, কম হোক বা বেশি হোক, ফ্লাড তো ফ্লাড। যখন পানি যখন উপচে পড়বে সেটাই তো ফ্লাড রিভার থেকে। সেটা ঠিক আছে যে সেটাই ফ্লাড।
রিভারের কোর্সের ক্যাপাসিটি এক্সিড করলে তখন সেটাই ফ্লাড। হ্যাঁ রাইট রাইট। তাহলে কয়েকটা কনক্লুশনে আসলাম। তাহলে এই যে ফ্লাড, তাহলে এর কিছু হ্যাজার্ড তৈরি করে, যেমনটা এখন আমাদের নর্থ বেঙ্গলে করছে। আমাদেরকে জি, স্যার। একটা অ্যাসাইনমেন্ট দিতে হয়েছিল, তাই না? জি স্যার, সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ার। হ্যাঁ স্যার করছিলাম। Whatever, এখন আমরা ফ্লাড সম্পর্কে জানবো বিস্তারিত। আসলে এই ফ্লাডের কি ইমপ্লিকেশন আছে। এরপরে ল্যান্ডস্লাইড, এটা পড়েছ, এটা আমরা একটু করতে পারবো। কোন জিনিস আমরা খুব বেশি এগুলা করবো না, আমরা জাস্ট আমাদেরকে এগুলা আরেকবার করে পরিচয় করিয়ে দেবো। আমরা বেশি সময় এগুলোতে ভলকানিজম এগুলো করবো না খুব বেশি করে। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ তানভীর, শুনতে পাচ্ছি। জি স্যার। স্যার আমার একটা প্রসেসের নাম মনে পড়ছে, কিন্তু স্যার মানে প্রসেসটা সম্পর্কে মানে ডেমনস্ট্রেশন তেমন মনে পড়তেছে না স্যার। যেমন হচ্ছে স্যার হাইপোজেনেটিক প্রসেস স্যার। সেটা কি কি স্যার, সেটা ভুলে গেছি স্যার, একটু বললে ভালো হতো। হয়েছে? জি স্যার। মেটেওরাইট ফল মেবি। হ্যাঁ, হাইপোজেনেটিক হচ্ছে স্যার এক্সট্রা যে একটা প্রসেস ছিল স্যার, যেটা হচ্ছে এক্সটার্নাল না ইন্টারনাল না, একদম বাইরে থেকে আসে। মেটেওরাইট ফল। তার মনে আছে? আর্থ সারফেসের মানে নিচে, কিন্তু খুব বেশি ডিপে না, এরকম। এটা সম্ভবত হচ্ছে হাইপোজেন, আমার পুরোপুরি এতটুকু মনে আছে। হাইপোজিন, এটা হাইপোজিন আর কি। এটা ওল্ড ডিপোজিটের ক্ষেত্রে জি, স্যার। হাইপোজিন প্রসেসটা এটা তো আর্থ সারফেসের গভীরে এটা ফর্ম করে, এবং অনেক ধরনের প্রাইমারি মিনারেল থাকে। মিনারেল, ওর বডিজ। হ্যাঁ, ওর বডিজ। এই সুপারজিন এনরিচমেন্ট আছে না, বুঝছো না? জি, স্যার, জি, স্যার। এনরিচমেন্টের অপোজিট সুপারজিন। স্যার সুপারজিন এনরিচমেন্ট একটা স্যার হাইপোজেনেটিক প্রসেস স্যার। না, হাইপোজিন যেটা, যে প্রসেসের মাধ্যমে মানে হাইপোজিন মিনারেল ফর্ম করে, সেটা হাইপোজিন প্রসেস। তো এই হাইপোজিনেটিক প্রসেসটা সাধারণত তোমার গ্রাউন্ড সারফেসে বা সারফেসের নিচে হয়, এবং বিভিন্ন ধরনের প্রাইমারি মিনারেল লিকুইড এগুলো ফর্ম করে। আমাদের সুপারজিন মনে আছে? যদি সুপারজিন মনে থাকে, তার সেটা হচ্ছে তার অপোজিট। এটা সাধারণত নিয়ার দ্য আর্থ সারফেস, আর হাইপোজেন হচ্ছে ডিপে। ডিপে, হ্যাঁ। তো এটা সাধারণত ডিপে হয়। তো তোমার হচ্ছে ধরো এটা 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 সাধারণত ওয়াটারের যে ওয়াটার বা যে লিকুইড যেটা থাকে, এই সলিউশনের কারণে এটা ফর্ম করে, এবং দেখা যায় যে টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকে অনেক সময়। তো এই একবার সলিউশন যেগুলো থাকে ম্যাগমা থেকে আসে, এবং ধরো সেডিমেন্টারি বেসিন যেগুলো আছে, বা এখানে জিওথার্মাল গ্রেডিয়েন্ট একটু বেশি আছে, সেখানে সাধারণত লিচ হয়, এবং লিচ হয়ে এই সেডিমেন্টারি ইগনিয়াস বা মেটামরফিক রকগুলোকে সে তোমার এই অন্যান্য যে আয়ন গুলো থাকে, সেই আয়ন গুলাকে সে করে ফেলে। তো তখন এই ডিজলভ করে এবং বিভিন্ন ধরনের চেঞ্জ হয়। তো এখানে অনেকগুলো কম্পোনেন্ট আছে, যে ডিজলভ কম্পোনেন্ট আমরা থাকতে পারে ওই লিচেদের মধ্যে। ক্লোরাইড থাকতে পারে, সোডিয়াম থাকতে পারে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এটা কিন্তু অনেক কিছু থাকে। তো এইটা হচ্ছে তোমার হাইপোজেনেটিক প্রসেস বা হাইপোজিন প্রসেস। এটা তোমাদেরকে পড়াবে হচ্ছে এনার্জি রিসোর্স আছে না, তোমাদের একটা কোর্স। ইয়েস স্যার। এবার মিনারেল রিসোর্স তোমাদের পড়াছিল কিসে? থার্ড ইয়ারে ইয়েস স্যার, সাবজেক্ট ইকোনমিক জিওলজি। ইকোনমিক জিওলজি হ্যাঁ পড়ছিলাম স্যার। স্যার ইকোনমিক জিওলজিতে ছিল স্যার এইরকমের, মানে দুইটা প্রসেস, এক্সোজেনাস আর এন্ডোজেনাস, এই দুইটার নামই হয়েছে। একটার নাম হয়েছে হাইড্রোজেন, হাইড্রোজেন মানে এন্ডোজেনাস, আর এপিজেন মানে হচ্ছে এক্সোজেনাস। এর কোনো আলাদা কোনো প্রসেস নাই, দুইটা প্রসেসেরই নাম, অন্য নাম। তোমাদেরকে আমি এটা ইয়ে করার বলছিলাম না। তো
তো না এটা হচ্ছে কি আচ্ছা তোমাকে এটা বলবো তো সুপারজিন এবং হাইড্রোজেন দুটো আলাদা প্রসেস এবং মিনারেল গুলো করে মিনারেলের এটিটিউড ডিফারেন্ট তুমি এটা দেখতে পারো তোমরা বইয়ে বা ইয়েতে দেখলে দেখতে পারো সম্পর্কে দেওয়া আছে হিসাব তুমি কি ভিজুয়ালাইজ করতে পেরেছো এখন জি স্যার মানে এটা তোমাদের কি এটা ছিল মিনারেল রিসোর্সের নাকি ইকোনমিক জিওলজির পড়া জি স্যার মনে পড়ছে স্যার কিছুটা স্যার থ্যাংক ইউ এটাকে আরো একটু ভালোভাবে তো বলার মতো নাই কারণ আমি তোমাদেরকে ওইভাবে পড়ে নাই তো আমি যতটুকু আমি জানি ততটুকু বলেছি তোমরা কিভাবে এটাকে ভিজুয়ালাইজ করছো আমি জানি না স্যার হাইড্রোজেন যে প্রসেসটা স্যার যেখানে হয় সেটা হচ্ছে স্যার প্যারেন্ট থাকে ওই প্যারেন্ট থেকে স্যার হচ্ছে এই মিনারেল গুলো উপরের দিকে উঠে স্যার এনডিস হয়ে যেখানে জমা হয় স্যার সেটাকে আমরা বলতেছি সুপারজেন জোন তো ওই যেখানে যে প্রসেস গুলো হয় সেখান থেকে সেটাকে বলতেছে স্যার সুপারজেন আর হাইপোজেনে যে হাইপোজেন জোনে যে প্রসেস গুলো হয় সেগুলো বলতেছে স্যার সুপার হাইপোজেন জোন মানে প্রসেস এরকমটাই পড়ছিলাম মনে হয় স্যার ওইটাই যে তোমার ওখান থেকে যে ওয়াটার যাওয়ার যে গ্রেডিয়েন্টটা বাড়বে না আমাদের যে কোনো গ্রেডিয়েন্ট বাড়বে জিওগ্রাফিক গ্রেডিয়েন্ট বাড়বে শুধু তো নিচে যাওয়া তত ধরো যে সমস্ত জায়গা বাউন্ডারি প্লেট বাউন্ডারি আছে বা যে সমস্ত প্লেট বাউন্ডারি যদি থাকে যদি ধরো সেখানে সেদিনটি রক থাকে সেদিনটি রকের প্রতি মতো পানি থাকবে তো যখন একটা আবার একটা নিচে যাবে তখন আস্তে আস্তে তার যে কোনো গ্রেডিয়েন্ট বাড়বে সেখানে প্রেশার বাড়বে সুতরাং ওয়াটারের টেম্পারেচার বাড়তে থাকবে এবং সেখানে যেটা ধরো 10 কিলোমিটারের নিচে চলে গেলে পরে স্ল্যাবটা তখন কি হবে সেখান থেকে পার্শিয়াল মেল্টিং হবে পার্শিয়াল মেল্টিং হলে সেখানে সে তখন একটা ইয়ে তৈরি করবে তোমার একটা লিকুইড তৈরি হবে এবং লিকুইড গুলো তখন কি করবে সে বিভিন্ন রকের মধ্যে দিয়ে যখন যাবে যেহেতু ওয়াটারের টেম্পারেচারটাও বেড়ে যাবে তখন সে যখন বিভিন্ন রকের মধ্যে দিয়ে যাবে বিভিন্ন রক থেকে সে বিভিন্ন ধরনের আয়নকে সে ডিজলভ করে নেবে এবং ডিজলভ করে নিয়ে সে যত এটা গ্র্যাভিটি এটাকে তো নিচের দিকে নিয়ে যাবে তো এই যেখানে যাবে সেখানে গিয়ে সে বিভিন্ন আবার ধরো অন্যান্য রকের সাথে তখন সে ইন্টারঅ্যাক্ট করবে যখন সে ইন্টারঅ্যাক্ট করবে তো বিক্রিয়াটা হবে তখন সে ধরো কোনো জায়গায় প্রিসিপিটেট তৈরি করবে তো যখন প্রিসিপিটেট করবে তখন সে একটা নতুন মিনারেল ফর্ম হবে এই ধরনের রিজিয়নকে বলা হয় এই ধরনের এরিয়াকে কি বলা হয় হাইপোজিন এরিয়া এই প্রসেসটাকে বলা হয় হাইপোজিন প্রসেস এবং যে সমস্ত মিনারেল ফর্ম করে সেটাকে বলা হয় হাইপোজিন স্যার স্যার একটা কথা ছিল হ্যালো হ্যাঁ শুনছি স্যার তা সেই ক্ষেত্রে স্যার সুপারজিন প্রসেসে স্যার সম্ভবত তো স্যার সেকেন্ডারি মিনারেলস ফর্ম করবে আর হাইপোজিন প্রসেসে তো স্যার সেই ক্ষেত্রে প্রাইমারি মিনারেল ফর্ম করবে হ্যাঁ হাইপোজেন আছে প্যারেন্ট এটা করবে হ্যাঁ সেটাই করবে প্রয়োজনে সেটাই করবে তাহলে স্যার মানে প্রাইমারি মিনারেলটা তো চেঞ্জ হয়ে সেকেন্ডারি মিনারেল ফর্ম করবে অর্থাৎ মানে লো টেম্পারেচার সেই ক্ষেত্রে সেটা হয় মানে সুপারজিন এটা যদি ধরো হয় সাকসেসের কাছাকাছি হয় তবে সেটাকে আমরা বলি সুপারজিন আর সেটা যদি ধরো ডেথে হয় তবে সেটাকে আমরা বলি হাইপোজিন বুঝতে পেরেছো জি স্যার জি স্যার হ্যাঁ আমরা তো সুপারজিন হাইপোজিন এখানে নাই সুতরাং আবার একটু দেখে নিতে হবে যদি তারপরে তোমাদের কাছে কিছুটা ক্লিয়ার না হয় আচ্ছা তারপর দেখো কোস্টাল হ্যাজার্ড মিটিগেশন এন্ড ম্যানেজমেন্ট আমরা এটা একটু জানবো এটা বেশ গুরুত্বপূর্ণ এখানে কি কি ধরনের কোস্টাল হ্যাজার্ড হয় এই হ্যাজার্ড গুলা স্যার আপনি কথাগুলো দেখুন আস্তে আস্তে আসতেছে স্যার মানে শুনতে পাচ্ছি না আস্তে আস্তে অনেক জি স্যার অনেক বেশি কোস্টাল হ্যাজার্ড যেগুলো আছে আমরা কোস্টাল হ্যাজার্ড সম্পর্কে জানবো বিভিন্ন ধরনের কোস্টাল হ্যাজার্ড আমরা সেখানে আমরা চেষ্টা করব যে কোস্টাল হ্যাজার্ডের মধ্যে যেগুলো বর্তমান বিশ্বে হয়তো বইয়ে বা ইয়েতে অনেকগুলো আছে যেগুলো অর্থোডক্স টাইপের মানে অনেকদিন যাবত হয়ে আসছে বা হয়ে আসছে আমরা চেষ্টা করবো একটু লেটেস্ট যে কোস্টাল হ্যাজার্ড গুলো হয় বর্তমানে সেগুলো নিয়ে আলোচনা করা সেগুলোর উপরে ফোকাস করা যাতে করে আমরা
একটু বর্তমান কালের যে প্রসেস এবং যে ডিজাস্টার গুলো আছে সেই ডিজাস্টার গুলো সম্পর্কে তার মিটিগেশন এবং ম্যানেজমেন্ট সম্পর্কে আমরা ভালো ধারণা পাই আর কি। তারপরে হচ্ছে কি আমরা জানবো যে হিউম্যান ইন্টারাকশন উইথ ইন দা এনভায়রনমেন্ট, সেটার মধ্যে আমরা পলিউশন ওয়েস্ট ডিসপোজাল সম্পর্কে জানবো। এবং আরেকটা বিষয় যেটা জানবো সেটা হচ্ছে ইআইএ বা এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট, যেটা যে কোনো ধরনের ডেভেলপমেন্ট প্রজেক্টের ক্ষেত্রে ইআইএ বা এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট করা হয়ে থাকে। তোমরা যদি একটু পেপার পত্রিকা পড়ো বা তোমরা একটু যদি ধরো বিজ্ঞান ভিত্তিক পড়ালেখা করে থাকো, হয়তো অনেকেই করো, তো তোমরা দেখতে পাবে যে আমাদের যখন পদ্মা ব্রিজটা প্রকল্প ছিল তখন কিন্তু প্রথমে আগে ইআইএ করা হয়েছিল। ইআইএ হচ্ছে এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট। এটা বিভিন্ন ইউনিভার্সিটি ধরো ইআইএ করার জন্য ধরো একাডেমিশিয়ান যারা আছে তারা ইআইএ কি বললেন স্যার? বললাম না এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট। জি স্যার। স্যার কি প্রকল্পের কথা বললেন স্যার? একটা পদ্মা সেতু পদ্মা সেতু। পদ্মা ব্রিজ একটা। জি স্যার, জি স্যার। এটা ধরো বর্তমানে তো যে বড় ডেভেলপমেন্ট প্রজেক্ট এটা, জি স্যার। পদ্মা ব্রিজ। তারপরে দুই নম্বর হচ্ছে যে শেখ হাসিনা আমাদের যে ওই যে বরিশালের দিকে যেটা হচ্ছে সেনানিবাস এটা। জি স্যার। তারপরে হচ্ছে সুন্দরবনের ওখানে যে পাওয়ার প্ল্যান্ট যেটা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট, হ্যাঁ রামপাল পাওয়ার প্ল্যান্ট। এটা করার আগে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ইআইএ করতে হবে, মানে এনভায়রনমেন্টের উপরে এই প্রজেক্টের কি ইমপ্যাক্ট আছে সেই ইমপ্যাক্টটাকে অ্যাসেস করে নিতে হয়, করে তারপরে ডেভেলপমেন্ট শুরু করতে হয়। তো সেটা সম্পর্কে আমরা জানবো যে ইআইএ কাকে বলে, ইআইএ কেন করে, ইআইএ কাজ কি এবং কিভাবে ইআইএ করতে হয়। তো তারপরে আমরা জানবো যে জিওলজিক্যাল অ্যাসপেক্ট। আচ্ছা, তার মধ্যে আমরা এই যে ওয়েস্ট ডিসপোজাল, পলিউশন এবং ওয়েস্ট ডিসপোজালের মধ্যে আমরা জানবো হচ্ছে তোমার সলিড ওয়েস্ট সম্পর্কে। সলিড এবং লিকুইড যে ওয়েস্ট গুলো তৈরি হয়, এই ওয়েস্ট গুলোর যে এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট বা এটা কিভাবে এনভায়রনমেন্টকে দূষিত করে এবং সেটাকে কিভাবে আমরা মিনিমাইজ করতে পারি বা মিটিগেট করতে পারি সেগুলো সম্পর্কে আমরা জানবো। এবং সবশেষে আমরা স্বল্প পরিসরে জানার চেষ্টা করবো, যেটা আমাদের গুরুত্বপূর্ণ না এই কারণে না, এই ল্যান্ড ইউজ প্ল্যানিং এর ক্ষেত্রে আলাদা আলাদা ইউনিভার্সিটিতে আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে, যেমন পটুয়াখালীতে আছে, দুইতে আছে। তো আমরা জানার চেষ্টা করবো যে বিষয়গুলো কি, কিভাবে হয়, কেন করতে হয়, ভেরিফিকেশন কি, এটা আদৌ কোনো লিগ্যাল আমাদের কোনো রেজুলেশন আছে কিনা, যেগুলো করতে হবে আমাদের সেটা জানবো। এটা হচ্ছে ল্যান্ড ইউজ প্ল্যানিং, এনভায়রনমেন্টাল লস এন্ড এনভায়রনমেন্টাল কনজারভেশন। এই মোটামুটি আমাদের সিলেবাস। তো আমাদের রেফারেন্স বুকসের মধ্যে দেখো এডওয়ার্ড কিলার ইএ 1992 আমরা ফান্ডামেন্টাল জিওলজি এটা করব, এটা মূলত ফলো করব। তারপর আরেকটা বই আছে মন্টু এটা ফিজিক্যাল জিওলজি বই আছে। জি স্যার। তো আমার আরেকটা বই আছে এই আমরা এটা ফলো করব। আর অনেকটা আমরা একটা ইন্ডিয়ান বই আমরা একটু দেখবো যে ইন্ডাস্ট্রিয়াল এবং মাইনিং অ্যাক্টিভিটিস এর যে এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট আছে, পাটনায়ক ললিত পাটনায়ক আর কি আমার বই। এই তিনটা বই মূলত এখন পর্যন্ত ফলো করছি। আর আমরা কিছু জায়গা যখন আমরা অন্য পড়াবো, যখন যে প্রসঙ্গে মনে হবে অন্য জায়গা থেকে ভালো কিছু যদি আমরা পাই, ভালো কোনো রিসোর্স যদি পাই, সেই রিসোর্স আমাদের সাথে শেয়ার করবো এবং রেফারেন্স তখন আলাদাভাবে দিয়ে দেবো। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি সিলেবাস এবং কোর্স। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, শুনতে পারছো, তাই না? জি স্যার। জি স্যার। এখন আমরা যে বইটা পড়াবো সেই বইটা তোমাদেরকে একটু দেখাই, জাস্ট দেখিয়ে তোমাদের সাথে শেষ করে দেবো, বিদায় দিয়ে দেবো। স্যার এই ইয়াটা আমরা পাবো না স্যার, হচ্ছে গুগল ক্লাসরুমে এই বইটা সব পাবো, সব দেওয়া আছে, সব বই যা আছে সব দেওয়া আছে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার এডওয়ার্ড কেলারের যে বই, এই বইয়ের আবার ওখানে কি
কি পড়ানো হবে সেখানে ওইগুলো দিয়েও দেওয়া আছে, মার্ক করেও মার্ক করাও। স্যার পত্নী আয়েকের বইটা স্যার দেওয়া নাই স্যার, ইন্ডিয়ান রাইটার যেটা স্যার। দেবো যখন আসবে, বললাম না যখন পড়াবো তখন এটা দেখবো। জি স্যার। ইন্ট্রোডাকশন টু এনভায়রনমেন্টাল জিল, হ্যাঁ অনেকগুলো বই দিচ্ছি যেগুলো হয়তো তোমার ইয়েতে নয়, ওগুলো আমার ভালো লাগছে, আমি পড়তে ভালো লাগছে, আমি রেখে দিচ্ছি, ভালো লাগলে পড়বো যদি সময় পাই। তো প্রথমত আমরা ব্রিফ কন্টেন্টস গুলো দেখে নাও, যে ফাউন্ডেশন, ফিলোসফি, ফান্ডামেন্টাল কনসেপ্ট, ইন্টারনাল স্ট্রাকচার, টেকনিক্স, মিনারস এন্ড রক্স, ইকুইলিব্রিয়াম এন্ড জিওলজি। মানে আমরা ভাগ করেছি আর চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4। এটা হচ্ছে ফাউন্ডেশন, এনভায়রনমেন্টাল জিওলজি ফাউন্ডেশন থাকে। তারপরে আর্ট প্রসেসেস এন্ড ন্যাচারাল হ্যাজার্ড কাকে বলে, ইন্ট্রোডাকশন টু ন্যাচারাল হ্যাজার্ড কাকে বলে, হ্যাজার্ডের সাথে তোমার একটা রিলেশনশিপ, তো এটা হচ্ছে রিস্ক এবং হ্যাজার্ডের মধ্যে একটা রিলেশনশিপ, এটা খুব আমাদের এই রিলেশনশিপটা কিভাবে রিলেশনশিপ, এটা কিসের উপর ডিপেন্ড করে। তো তারপরে দেখো আর্টকুইক, সুনামি, ভলকানিক অ্যাক্টিভিটি, এই যে রিভার্স এন্ড ফ্লাডিং, স্লো প্রসেসেস, ল্যান্ডস্লাইডস, সাবসিডেন্ট, তারপরে কোস্টাল প্রসেসেস এন্ড এক্সট্রাটেরিস্ট্রিয়াল অবজেক্টেড ইম্প্যাক্ট। তারপরে রিসোর্স এন্ড পলিউশন, এগুলা আমরা সব এখান থেকেই পড়বো তা না, আমরা কিছু লেকচার করবো আর বেসিক্যালি আমরা বই থেকে পড়ার চেষ্টা করবো। লেকচারটা গাইডলাইন হিসেবে নিব, নিয়ে আমরা বই থেকে পড়ার চেষ্টা করবো। কারণ বইয়ে অনেক সুবিধাভাবে কিছু ডিটেল বর্ণনা করা আছে, কিন্তু এমন না যে তোমাকে সব লিখতে হবে, তোমাকে বইটা রিডিং করে বুঝে নিতে হবে যে তোমার কোনটা কোনটা ইম্পর্টেন্ট। তারপরে আমরা যেটা পড়বো যে গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ, জিওলজি, সোসাইটি এন্ড দ্য ফিউচার, এটা সম্পর্কে আমরা একটু জানি। এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এই মডার্ন সোসাইটিতে আমাদেরকে অবশ্যই গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে জানতে হবে। তো দেখো এই যে ফান্ডামেন্টাল অফ জিওলজি, প্রথম যে বই, প্রথম যে চ্যাপ্টারটা আছে, আমরা প্রথম চ্যাপ্টারটা দেখবো, দেখাই তোমরা এটা রিডিং করবা। নেক্সট ক্লাস প্রতিদিন আপাতত আমরা দুইটা করে, প্রতি সপ্তাহে আপাতত দুইটা ক্লাস করব। জি স্যার। স্যার কথাটা একটু আরেকবার বলবেন স্যার, কথাটা একটু আরেকবার বলবেন। বললাম যে এই বইয়ে আমাদের এনভায়রনমেন্টাল জিওলজির উপরই দুইটা ক্লাস হবে পার উইকে স্যার। পার উইকে আপাতত, কারণ হচ্ছে নাহলে শেষ করা যাবে না, শেষ করতে হবে। তো যদি ধরো খুলে যায় তাড়াতাড়ি, আমাদের যদি সময় থাকে আর কি, সরকার যদি তোমাদের ক্লাস শুরু করে দেয়, ফুল ফেজে যদি ক্লাস হয়, তাহলে তো আমাদের একটা স্যার রুটিন হইলে স্যার ভালো হইতো স্যার, যদি স্যার সেটা ধরো এখন আপাতত তো ধরো রুটিনের ইয়ে নাই, তো চেয়ারম্যান স্যারের সাথে তোমরা বলতে পারো, আর রুটিন করার জন্য হয়তো হয়ে যাবে, হয়তো যতদিন না হয় ততদিন এইভাবে আর কি করে নিয়ে নেব। চাইলে অবশ্যই, আমরা না চাইলে না। না স্যার। তো এখন চ্যাপ্টার 1 টা একটু দেখো। চ্যাপ্টার 1 হচ্ছে সম্পূর্ণ করা পড়তে পারো। আচ্ছা দেখো, তো এই যে চ্যাপ্টার 1 টা যেটা আছে, এইটা তোমরা বই দেওয়া হয়েছে, বইটা এই এই যে হাইলাইট করা যে টপিকগুলো আছে, এই টপিকগুলো সম্পর্কে জাস্ট একটু রিডিং করবা, এগুলো সম্পর্কে এখানে হাইলাইট করা আছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা বিষয়। তো তুমি যদি ধরো 10 মিনিট করে সময় দাও, 110 মিনিট লাগবে। তো নেক্সট ক্লাস আসতে আসতে তুমি 110 মিনিট সময় পাবা। আর ধরো 2 ঘন্টাও না, 2 ঘন্টারও কম সময়, জাস্ট রিডিং করো এগুলো। এই কয়টা টপিকের উপর রিডিং করা লাগবে স্যার? যে 11টাই একটা ডিটেইল দেওয়া আছে ভিতরে, জাস্ট তুমি এই টপিকগুলো সম্পর্কে একটু ভিতরে ডিটেইলটা পড়ো, এই টপিকগুলো কি বলছে। তাহলে ক্লাস করতে মানে এখন তো ধরো ফিজিক্যাল ইয়ে নাই, মানে টাচ নাই সবার সাথে, যে তোমার সামনে দাঁড়িয়ে আমি কথা বলতে পারছি না, তাই না? আমার ইন্টারেকশনটা হচ্ছে না। যখন আমার ইন্টারেকশনটা না হচ্ছে, তোমার রেসপন্স যদি আমি ঠিক মতো না পাই,
তাহলে কি হবে যে আমি তোমাকে যেটা ডেলিভার করতে চাচ্ছি সেটা ডেলিভার করতে পারবো না। সেজন্য আমরা একটু বড় এখানে দেখো কেস স্টাডি দেওয়া আছে, তাহলে কেস স্টাডি গুলো দেখো। এখানে দেখো যে ক্যারিবিয়ান আইল্যান্ড Hispaniola, story of street people, environmental damage and earthquake. এখানে দেখো একটা ছবি দেওয়া আছে। হাইতি আর ডমিনিকান রিপাবলিকের একটা বর্ডার। দেখো ডমিনিকান রিপাবলিকে এখনো যেমন সুন্দর সবুজ আছে, এটা গাছপালা আছে। আর হাইতি দেখো জি তার কারণ হচ্ছে কি ম্যাসিভ ডিফরেস্টেশন এরা করেছে, এবং ম্যাসিভ ডিফরেস্টেশন করার কারণে এই পাহাড়গুলা তোমার গাছ কেটে ফেলার কারণে যে বৃষ্টি হচ্ছে এগুলা ইরোশন আর রেড বেড়ে গেছে, রেড বেড়ে গিয়ে এখানে পুরোটাই ফাঁকা হয়ে গেছে। তো আমার মনে হয় আজকে পর্যন্তই থাক, 1 ঘন্টা হয়ে গেল। তোমাদের অনেক সময় কম দিতে চেয়েছিলাম, অন্য কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল। যাই হোক, আশা করি তোমরা করবে। হ্যাঁ, আপনি কি আমাদের আরো কোনো কোর্স নেবেন স্যার? আমাদের সাথে আরো কোর্স নিয়ে আছে, ওই ফোর্থ ইয়ার না? জি স্যার। আমাদের সাথে আমার হাইড্রোজিওলজি কোর্স আছে, হাইড্রোজিওলজি স্যার, হাইড্রোজিওলজি কোর্স আছে। হ্যাঁ, আর স্যার বুঝতে পারতেছি না স্যার, এটা একটু সমস্যা স্যার, আরেকবার বলবেন স্যার? হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলছি। তোমাদের সাথে আমার বেশ কয়েকটা কোর্স আছে সম্ভবত এখানে। হ্যাঁ জি স্যার। জি স্যার, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, তো কোর্সগুলো সম্ভবত হচ্ছে এই একটা কোর্স যেটা তোমাদেরকে নিচ্ছি, এনভায়রনমেন্টাল জিওলজি। এটা আমি আগে নিতাম, যেহেতু এমনিতে সম্ভব নয়, এই জন্য এটা একটা কোর্স তোমাদের নিচ্ছি, তোমাদের কন্টিনিউ করবো আমি। এরপরে হাইড্রোজিওলজি কোর্সের অ্যাপ্লাইড হাইড্রোজিওলজিতে আমি 50% কোর্স নিব বানাতে। তোমাদের রিসার্চ স্যার এসেছেন, উনি তারে দেখবেন, তারে প্রথমে শুরু করবেন, আমি বাকিটা নেব। মানে উনি আমার ফার্স্ট পার্ট কি স্যার রিসেলেকশন নেবেন স্যার? ফার্স্ট পার্ট এখন পর্যন্ত সেটাই ডিসিশন আছে স্যার। ওই ফার্স্ট পার্ট শেষ হওয়ার পরে কি স্যার আপনি শুরু করবেন স্যার, নাকি একসাথে স্যার? হ্যাঁ, উনি শুরু করলে পরে উনি কিছুদিন আগালে পরে। জি স্যার। একটা 2 নাম্বার হচ্ছে তোমাদেরকে রিমোট সেন্সিং একটা কোর্স আছে। ইয়েস স্যার। আমাদের কোর্স আছে আমাদের জি স্যার। সেন্সিং এরও আমি 50% কোর্স দিব। তো রিমোট সেন্সিং এর যেটা হচ্ছে তোমাদের ফার্স্ট পার্ট নেবেন হাসান জামান স্যারে। জি স্যার। তো শেষ করলে তোমাদের নতুন স্যার আসলো কিন্তু কোর্স করলো না, তার তোমাদের কোর্স অনেক টিচার আছে। তো যাই হোক, তোমরা সবাই ভালো থাকার কোনো কথা আছে? 1 মিনিট 2 মিনিটের মধ্যে স্যার বলে ফেলো। ওই ক্লাসগুলো কি স্যার শুরু হবে স্যার আমাদের এখন? আমি এটা ঠিক বলতে পারবো না, আমাদের শেয়ার হয়তো যোগাযোগ করতে পারেন। স্যার আছেন, আমরা যদি শুরু করেন জি স্যার। আমি তো ডিসিশন দিতে পারি না, তো তোমরা স্যারের সাথে কথা বলে দেখতে স্যার পারো। ফার্স্ট পার্ট রিমোট সেন্সিং স্যার, ফার্স্ট পার্ট হাসনাত জামান স্যার দিবেন, এটা কি এখন নিশ্চিত হয়ে গেছে? কারণ হাসনাত জামান স্যার আমাদের বলছিলেন স্যার এখনো শিওর না। আচ্ছা আচ্ছা, এখন সেটা স্যার যদি বলে থাকে স্যার একটা ক্লাস বলেছিলেন স্যার 2 দিন আগে বলেছিলেন। পরে স্যার বলছেন যে স্যার নিশ্চিত না যে স্যার ফার্স্ট পার্ট নেবেন কিনা। তাহলে একটু স্যার যদি এটা বলে থাকেন তাহলে হয়। আমি সঠিক বলতে পারলাম না। স্যার অবশ্যই স্যার আমাদের একটা ক্লাস নিয়েছিলেন, একটা ক্লাস নিয়েছিলেন অনেক দিন আগে, 15 দিন অথবা 20 দিন আগে আরো স্যার। ওইটা ছিল প্রথম ক্লাস রিমোট সেন্সিং এর। আমি তোমাদেরকে বললাম যে সমস্ত কোর্স আছে এবং জি স্যার। কোর্সগুলোর কথা বললাম আমার। স্যার আমি জি জানি স্যার। না বাকি স্যাররা কি করবেন কিভাবে করবেন। ঠিক আছে স্যার, সমস্যা নেই, জি স্যার, বুঝতে পেরেছি। জানা যাবে সব পরে। জানা যাবে, হ্যাঁ, যতদিন না জানা যায় ততদিন যেভাবে শুরু হয়। সবাই ভালো থাকবা। জি স্যার, আপনি সুস্থ থাকবেন স্যার। স্যার কদিন পর হবে স্যার? হ্যাঁ, আদাব স্যার। স্যার বলছিল স্যার নেক্সট ক্লাস কবে হবে স্যার, সেটা জিজ্ঞেস করছে শান্ত স্যার। আচ্ছা, শান্ত নেক্সট ক্লাস কবে জিজ্ঞেস করতেছে শান্ত?
শান্ত নেক্সট ক্লাস কবে এটা আমি তোমাকে জানাবো, তবে এই সপ্তাহে হবে। আমি একটু দেখি অন্য ব্যাচের সাথে আমার কবে ক্লাস আছে। জি স্যার। ওকে, জানাবো। ভাই একটু ইমেল ইউজ করা অভ্যাস তৈরি করো, হ্যাঁ, ইমেল ইউজ করা রেগুলার। ইমেল ইউজ করি তো স্যার। জি স্যার, ইমেল আছে সবারই স্যার। জি স্যার, ইমেল সবারই আছে। সবারই আছে, সবাই একটু চেক করো রেগুলার। একটা অভ্যাস গড়ে তোলো আর কি, কারণ দেখা যাবে যে কন্টেন্ট গুলা তোমরা ইমেল থেকে অ্যাক্সেস করতে সুবিধা হবে। আর এখন ভাইরাস চলে আসছে, ভাইরাস স্যার একটু রিকোয়েস্ট। জি স্যার। হ্যালো স্যার। শুনছি, বলো। স্যার সবাইকে একটু স্যার মানে ম্যাক্সিমাম টাইম একটু স্যার অনলাইনে স্যার একটু খোঁজ রাখতে স্যার বলেন যে স্যার ক্লাসে পোস্ট দিতে স্যার। দেখা গেছে স্যার অনেকেই থাকে না স্যার, ওদেরকে মেসেজ দিয়ে বা কল দিয়ে জানানো লাগে স্যার। এটা তো স্যার রেগুলার করা পসিবল না স্যার। সবাই তো শুনছো, সবাই জি স্যার, শুনছি স্যার। জি স্যার। শুনতে পাচ্ছি সবাই, হ্যাঁ জি স্যার। কারণ একজনের পক্ষে ধরো ও তো তোমাদের মতো স্টুডেন্ট, হ্যাঁ, সবাইকে ফোন করে করা সম্ভব না। এই জন্য আমি তোমাদেরকে বললাম যে ইমেলে অ্যাক্টিভ থাকা মানে হচ্ছে তুমি ইমেলে অ্যাটলিস্ট একবার করার আগে, ব্রাউজ করার আগে তোমরা ফেসবুকে ঢুকবা, তোমরা একবার হলো তোমরা মেসেঞ্জারে চেক করবা, তাই না? তাহলে তোমরা আপডেটেড থাকবা। ওই জন্য তোমরা ওকে কোঅপারেট করো, মানে শুধু আজকে ও যে আছে, পরবর্তীতে তোমরা আরেকজন হবে। তো সিচুয়েশন হয়তো এখন এরকম আছে, পরে হয়তো চেঞ্জ হবে, কিন্তু ধরো কালচারটা একই থেকে যাবে। সেই জন্য ওকে তোমরা হেল্প করো একটু, এটা তোমাদেরও দায়িত্ব। জি স্যার, অবশ্যই স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে আমাদের সাথে আজকের মতো পর্যন্তই। হ্যাঁ, বিদায়। ভালো থাকবেন স্যার। জি স্যার, ভালো ভালো থাকবেন। ভালো থাকবেন স্যার। আদাব স্যার। ঠিক আছে তাহলে। জি স্যার, আসসালামু আলাইকুম। নমস্কার। আসসালামু আলাইকুম স্যার। নমস্কার স্যার।